নিউজ রুম লাইভে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিলা, সঙ্গে রয়েছে আমি সমাদ্রিতা। 16টা কুকুরছানাকে খুন করা হয়েছিল, তারপর ওই দুই ছাত্রীকে গ্রেফতারও করা হলো, কিন্তু জামিনে মুক্ত হয়ে গেল দুই ছাত্রী। একে কিন্তু বলাই যায় গুরু পাপে লঘুদণ্ড পেল না ওই দুই ছাত্রী। একবারে জামিনে পেয়ে গেলেন কুকুর খুনে অভিযুক্ত এনআরএস হাসপাতালের নার্সিং এর দুই ছাত্রী। এনআরএস কর্তৃপক্ষ অবশ্য দুজনের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নিচ্ছে। আপাতত তাদের কলেজ ও হস্টেলে ঢোকা বন্ধ। ষোলোটি কুকুরছানাকে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছিল, কিন্তু এমন অপরাধে কড়া শাস্তি দেওয়ার মতো আইন কোথায়? এনআরএসে কুকুর খুনের মামলায় এই প্রশ্নটাই উঠে এলো। বুধবার সকাল প্রায় 10টা নাগাদ কুকুর খুনের অভিযোগে গ্রেফতার হওয়া এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের দুই নার্সিং পড়ুয়া প্রথম বর্ষের মৌটুসী মণ্ডল ও দ্বিতীয় বর্ষের সোমা বর্মনকে শিয়ালদা আদালতে তোলা হয়। দুজনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে, কিন্তু সেসবই জামিনযোগ্য। এদিন শুনানির শুরুতেই বিচারক শুভদীপ রায় প্রশ্ন করেন, এটা তো জামিনযোগ্য মামলা, কেন শুনব? অন্য জামিনযোগ্য মামলায় সময় দিই না, এক্ষেত্রে কেন দেব? তখন পশুপ্রেমী তথা মামলাকারীদের আইনজীবীরা দাবি করেন, এটা জঘন্য অপরাধ, ভিডিও দেখলে শিউরে উঠবেন। আমরা জামিনের আর্জির বিরোধিতা করছি না, তবে যারা অভিযুক্ত তারা একদিন নার্স হবেন। বলা হয় মহিলাদের কোমল হৃদয়, প্রশিক্ষণের পরে এই অভিযুক্তরাই মানব সেবায় হাত লাগাবেন, তাই সাজার আর্জি জানানো হচ্ছে। পশুপ্রেমীদের আইনজীবীর একাংশ এও দাবি করেন, সুপ্রিম কোর্টের রায় বলা আছে এ ধরনের মামলায় অতিরিক্ত ধারা যুক্ত করা যেতে পারে। জামিনযোগ্য ধারার বিরোধিতা করছি না, চাইছি কড়া শাস্তির সংস্থান রয়েছে এমন ধারা যোগ করুন। পাল্টা বিচারক তখন প্রশ্ন করেন, তদন্ত চলাকালীন একজন বিচারক কিভাবে এটা করতে পারেন? সবে কেস হয়েছে, নতুন ধারা যোগ করব কিভাবে? বিচারক এও প্রশ্ন করেন, জামিনযোগ্য ধারায় মামলা করে কিভাবে তদন্তকারী আধিকারিক পুলিশি হেফাজতের আর্জি জানান? বিকেল 4টে নাগাদ বিচারক জানান রায় আপাতত স্থগিত রাখা হলো। এরপর 5টা নাগাদ তিনি রায় ঘোষণা করেন। অভিযুক্ত দুই ছাত্রীকেই জামিনে মুক্তির নির্দেশ দেন। বৃহস্পতিবার টিআই প্যারেড। Bail has been granted today, but the strict direction has been given. Strict direction has been given, and whatever the local surety has been given, until and unless the person shall not be released from the bail. One also prayer has been allowed for the TI parent. আদালত জামিন দিলেও এনআরএস হাসপাতালের তদন্ত কমিটি কিন্তু কড়া শাস্তি দিচ্ছে। অভিযুক্ত দুই ছাত্রী আপাতত ক্লাস করতে পারবেন না, কলেজে ঢোকাই বন্ধ, হোস্টেলেও থাকতে পারবেন না। আপাতত তো যেটা আছে সেটা হচ্ছে যে ওনাদেরকে বলা হয়েছে যে ইমিডিয়েট আমাদের হসপিটালের যে ক্লাস করেন সেই ক্লাসটা আপাতত অ্যাটেন্ড করবেন না। হ্যাঁ, হস্টেলেও থাকবে না, ক্লাসও অ্যাটেন্ড করবে না, মানে এই হসপিটালের মধ্যে তাদের ঢোকা নিষেধ। এই পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষের উপর পাল্টা চাপ তৈরির চেষ্টা এনআরএস এর নার্সিং এর ছাত্রীদের। বুধবার বিকেল থেকে তারা হোস্টেলের মধ্যে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দাবি, অবিলম্বে এনআরএস হাসপাতালকে কুকুর মুক্ত করতে হবে, কারণ অনেক নার্সিং ছাত্রীকেই ইতিমধ্যে কুকুরের কামড় খেতে হয়েছে। হাসপাতালের ওয়ার্ডে বেডেও কুকুর বিড়াল ঘুরে বেড়ায়। এই পরিস্থিতির বদল চাই, এই দাবিতে বিকেল থেকে শুরু হয় বিক্ষোভ। নিউজ 18 বাংলা। চাপানোতর চলছেই, আর পশুপ্রেমীদের সোচ্চার তারা যে এখনো পর্যন্ত, কারণ তাদের যেটা দাবি যে যারা 16টা কুকুরছানাকে পিটিয়ে খুন করেছে তাদেরকে রেয়াত করা যাবে না। আর এ কারণেই এনআরএস এর ডেপুটি সুপারের সঙ্গেও আজ তারা দেখা করেন। গত 3 বছর ধরে 35 জনকে কুকুর কামড়াচ্ছে, তারা আবার গুনে রেখেছেন 1 2 3 4 করে, কিন্তু 3 বছর পর হঠাৎ মনে পড়েছে যে আহারে 35 জনকে তো কামড়েছিল। একজন দোতলা, আচ্ছা পয়েন্ট টু বি নোটেড, একজন দোতলা থেকে ঝাঁপ মেরেছেন কুকুরের ভয়, কিন্তু তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তিনি স্পাইডারম্যান বা স্পাইডার ওম্যান। ওদের যে বেলটা দেওয়া হয়েছে সেই বেলটা ওদের একটা বন্ড দিতে হবে, যে বন্ডটা এখন পাওয়া সম্ভব নয়, ফলে ওদের আজকে পুলিশ কাস্টাডিতে থাকতে হবে এবং টিসিপির জন্য কালকেও পুলিশ কাস্টাডিতে থাকতে হবে। হয়তো আমরা 2 দিন সময় পেলাম, টিআইপির জন্য আমরা আরো 2 দিন সময় পেলাম, যাতে কিনা আরো বেশি করে আমরা ওদের এগেইনস্টে চার্জ আনতে পারি। নজর রাখবো পরের খবরে। সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যে বহিষ্কারের মুখে যাদবপুরের অধ্যাপক কনক সরকার। উপাচার্যের কাছে এমনই সুপারিশ করেছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। তার বিরুদ্ধে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। ততদিন বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই পারবেন না তিনি। সেই সঙ্গে তার বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। এদিকে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে মহিলা কমিশনও।
আমি রিগ্রেটেড শব্দটা ইউজ করব। আমি আসলে মজা করেছি, রবিবারের বিকেল সময় কাটানোর জন্য আমি একটা বন্ধু গ্রুপ, এটা মূলত সেখান থেকেই হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পুরুষতান্ত্রিক ও কুরুচিকর মন্তব্য করে দুঃখ প্রকাশ করলেও চিরে ভিজল না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও ছাত্রছাত্রীদের নিয়ে দীর্ঘ বৈঠক হয়। সেখানে কনক সরকারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জানান ছাত্রছাত্রীরা। ক্লাসে উনি যে ধরনের মন্তব্য করেন, যে ধরনের ওনার বডি ল্যাঙ্গুয়েজ থাকে, বিশেষ করে মেয়েদের প্রতি, সেটা তাদের কাছে অত্যন্ত আনকমফোর্টেবল। এছাড়াও ফোন করে ছাত্রদের বিরক্ত করা থেকে অন্যায় প্রস্তাব দেওয়ারও অভিযোগ জানানো হয়। বৈঠকের পরই কনক সরকারকে বহিষ্কারের সুপারিশ করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধানের নেতৃত্বাধীন কমিটি। তার বিরুদ্ধে নোটিশও জারি করা হয়। ডিপার্টমেন্ট লেভেলে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই কমিটির রেকমেন্ডেশনের ভিত্তিতে যে আজকে থেকে আমাদের ডিপার্টমেন্টে উনি কোনো ক্লাস নেবেন না। কনক সরকারের ব্যাপারে যে খুব নরম মনোভাব দেখানো হবে না তা আগেই স্পষ্ট করে দেন উপাচার্য সুরঞ্জন দাস। বিভাগীয় প্রধানের রিপোর্ট পাওয়ার পর তেমনই নির্দেশ দিলেন উপাচার্য। ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবেন না তিনি। আমি আইন অনুযায়ী ব্যবস্থা নেব। টিল the process of inquiry by the ICC and the two women's commissions are completed, he has been debarred for entering the campus. বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিক, এমনই চান ছাত্রছাত্রীরা। পুরুষতান্ত্রিক মন্তব্য এবং ঘৃণ্য কুরুচির পরিচায়ক এই ধরনের মন্তব্য অত্যন্ত নক্কারজনক ঘটনা এবং নক্কারজনক এই ধরনের বক্তব্যের জন্য আমাদের তার প্রতি ধিক্কার। শুধু বিশ্ববিদ্যালয় নয়, কনক সরকারের অশালীন মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে জাতীয় ও রাজ্য মহিলা কমিশনও। বিশ্ববিদ্যালয়কে যেমন চিঠি পাঠিয়েছে তারা, তেমনই ডেকে পাঠানো হয়েছে কনক সরকারকেও। ফলে ছুটির দিনে মজা করার ছলে যে কুরুচিকর মন্তব্য করেছিলেন, এখন সেই মন্তব্যই তাঁর গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। কোনো সাফাই যে ধোপে টিকল না তাও টের পাচ্ছেন অধ্যাপক। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, নিউজ 18 বাংলা। লাগামছাড়া দূষণের জন্য শহর জুড়ে চলা নির্মাণ কাজকেই দায়ী করলেন পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বাতাসে সূক্ষ্মকণা আসছে নানা প্রকল্প এলাকা থেকে। দূষণ রুখতে একাধিক দাওয়াই দিয়েছেন তিনি। লাগাতার দূষণের খবর তুলে ধরেছিল নিউজ 18 বাংলা। তারপরেই পদক্ষেপ রাজ্যের। শহরে দাঁত ফোটাচ্ছে দূষণ। নিউজ 18 বাংলায় লাগাতার তুলে ধরা হয় সেই খবর। এরপরই কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। বুধবার বিভিন্ন দফতর ও সংস্থাকে নিয়ে বৈঠক করেন পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। দূষণের জন্য শহর জুড়ে চলা একাধিক নির্মীয়মান প্রকল্পকেই দায়ী করেন তিনি। কলকাতায় বহু নির্মাণ প্রকল্প চালালেও এদিনের বৈঠকে গড়হাজির ছিল রেল। শহরের বাতাসে PM 2.5 ও PM 10 এর মতো সূক্ষ্ম কণা বেশি। শহর জুড়ে চলা নানা নির্মাণ প্রকল্প থেকেই ছড়াচ্ছে এমন কণা। SO2 থেকে NI পর্যন্ত এই 9টা কম্পোনেন্ট কিন্তু কলকাতাতে আন্ডার কন্ট্রোল আছে, অতএব ওরিড হওয়ার কোনো কারণ নেই। 3টে পয়েন্ট আমাদের বেশি আছে, PM 10, PM 2.5 এবং NO2। এই 3টে পয়েন্টের মধ্যে দুটো PM 10 এবং PM 2.5। এটা কমব্যাট করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজ থেকে কিছুদিন আগেই তিনি মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি করেছেন বিভিন্ন ডিপার্টমেন্টকে নিয়ে। ধূলিকণা নিয়ন্ত্রণে একাধিক দাওয়াই দিয়েছেন পরিবেশ মন্ত্রী। নির্মীয়মান প্রকল্পগুলিতে বর্ষা আসার আগে পর্যন্ত ঢেকে কাজ করতে হবে। ব্যবসায়িক কাজে ব্যবহৃত 15 বছরের পুরনো ডিজেল গাড়ি কলকাতায় ঢোকা নিষিদ্ধ। শহরে কাঠ, টায়ার, খড় পোড়ানো নিষিদ্ধ। খাবারের দোকান থেকে দূষণ কমাতে বিশেষ ব্যবস্থা। ওয়ার ফুটিংয়ে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, পিসিবিকে সামনে রেখে আমরা এটা মাঠে নামছি। যেখানে যেখানে দরকার কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, পুলিশের সাহায্য নেব, অর্গানাইজেশনের সাহায্য নেব এবং আমরা আমাদের টার্গেট হচ্ছে 20 থেকে 30%। যে 3টে কম্পোনেন্ট হাই আছে এটাকে যত তাড়াতাড়ি সম্ভব কমিয়ে ফেলা। নতুন কিছু পদক্ষেপও করা হয়েছে। 31শে মার্চের মধ্যে সায়েন্স সিটি, সল্টলেক এটিআই, বালিগঞ্জ BITM, রবীন্দ্র সরোবর, যাদবপুরে বসবে নয়া এয়ার কোয়ালিটি ইন্ডেক্স মিটার। ডানলপ, যাদবপুর সহ কয়েকটি জায়গায় বসানো হবে 10টি সাকশন মিটার। ধুলো কমাতে কলকাতা, হাওড়া সহ আশপাশের কয়েকটি পুরসভাকে জলের গাড়ি দেবে পরিবেশ দফতর। কলকাতায় দূষণ রয়েছে, তবে তা যে দিল্লির মতো উদ্বেগজনক নয় সেই দাবিও করেছেন পরিবেশ মন্ত্রী।
ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। 19 তারিখ ব্রিগেড, আর ব্রিগেডের যে বড় মঞ্চে মোদী বিরোধী জোটের একটা বড় বড় মুখরা সেখানে উপস্থিত থাকবেন সে কথা তো জানাই ছিল, তার সঙ্গে আরো অনেক চমক রয়েছে। সমাদৃতা, চমক বলে চমক। মঙ্গলবারই কিন্তু বিজেপিকে তুলোধনা করেছেন গেগং আপাং এবং অরুণাচলের 7 বারের মুখ্যমন্ত্রী তিনি। এবং খবর 19-এর ব্রিগেডের মঞ্চের বড় চমক হচ্ছে অরুণাচলের 7 বারের মুখ্যমন্ত্রী গেগং আপাং তিনি যোগ দিচ্ছেন তৃণমূলে। নাগরিকপঞ্জি সংশোধনী বিলের ধাক্কায় অশান্ত উত্তর পূর্ব ভারত, তার মধ্যেই গেরুয়া শিবিরে ধাক্কা। অসম গণপরিষদ এনডিএ ছাড়ার পর বিজেপি ছাড়লেন অরুণাচল প্রদেশের 23 বছরের মুখ্যমন্ত্রী গেগং আপাং। 19 জানুয়ারি ব্রিগেডের সমাবেশে তৃণমূলে যোগ দিচ্ছেন গেগং। দল ছাড়ার আগে বিজেপি সভাপতি অমিত শাহকে বেশ কড়া চিঠি দিয়েছেন কংগ্রেস ছেড়ে পদ্ম শিবিরে যাওয়া গেগং আপাং। চিঠির ছত্রে ছত্রে প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর প্রশংসা করে তিনি লিখেছেন, আজকের সময় বিজেপি অটল বিহারী বাজপেয়ীর আদর্শ মেনে চলছে না। দল এখন ক্ষমতা দখলের আঁকড়ায় পরিণত হয়েছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি দলীয় সভাপতি হিসাবে আপনিও প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী রাজধর্ম প্রসঙ্গে বাজপেয়ীজি যা বলেছেন তা মনে রাখবেন। ইতিহাস আপনাদের মূল্যায়ন করবে। গেগং আপাংকে দলে নিয়ে উত্তর পূর্ব ভারতীয় বিজেপিকে ধাক্কা দেওয়ার কৌশল মমতা বন্দ্যোপাধ্যায়ের। 19 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ব্রিগেড সমাবেশে এমনিতেই তারকার হাট। থাকছেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া, তার ছেলে কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, ডিএমকে নেতা স্টালিন, এনসিপি নেতা শরদ পাওয়ার, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, গুজরাটের হার্দিক প্যাটেল ও জিগ্নেশ মেবানি, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক ও ওমর আবদুল্লাহ, আরজেডি নেতা তেজস্বী যাদব, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি এবং বিক্ষুব্ধ বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহা। সোনিয়া রাহুলের প্রতিনিধি হিসেবে থাকার কথা মল্লিকার্জুন খাড়গের। 19-এর ব্রিগেড সমাবেশ জাতীয় রাজনীতিতে বড়সড় ঢেউ তুলবে অনুমান করেই মমতার নিজের রাজ্যে সভা করার পরিকল্পনা নিয়েছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। তাতে অশান্তির কাটা হয়ে থাকবে গেগং আপাংয়ের ব্রিগেড উপস্থিতি। নিউজ 18 বাংলা। গাদায় রথ, তাই বাধ্য হয়ে জনসভার পথেই ফিরতে হলো বিজেপিকে। লোকসভা ভোটের আগে কর্মীদের মনোবল ফেরাতে মোদী অমিত শাহকে এনে চমক দিতে চাইছে বিজেপি। 8ই ফেব্রুয়ারি ব্রিগেডে সভা করতে পারেন প্রধানমন্ত্রী। তার আগে রাজ্যে অন্তত 5টি জনসভা করবেন অমিত শাহ। রাজ্যে রথযাত্রা করে লোকসভা ভোটের আগে চমক দেওয়ার চেষ্টা করেছিল বিজেপি, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে তা থমকে গিয়েছে। রথযাত্রায় সুপ্রিম ধাক্কায় ভোট যুদ্ধে নামার আগে কর্মীদের মনোবল তলানিতে, তাই এবার বাধ্য হয়ে জনসভাতেই ফিরতে হলো বিজেপিকে। রাজ্যে 5টি সভা করবেন অমিত শাহ। পদ্ম শিবিরের পরিকল্পনা 8ই ফেব্রুয়ারি ব্রিগেডে সভা করুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটা মোটামুটি 8 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী যে সভা করার জন্য ব্রিগেডে আমরা ভেবে রেখেছি দিন, সম্ভব হলে মাননীয় প্রধানমন্ত্রী তার আগেও 1-2 সভা করতে পারেন। পিএমও থেকে যখনই কনফার্ম হয়ে যাবে সে ডেট, সেটা আপনাদের জানাবো। জনসম্পর্ক এই সভাকে সফল করার জন্য গ্রামে গঞ্জে বাইক র্যালি, সাইকেল র্যালি এসব করা হবে। উত্তরবঙ্গেও জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর জনসভা এখনো চূড়ান্ত না হলেও রাজ্যে 5টি সভা করার ব্যাপারে সম্মতি দিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। 20 জানুয়ারি মালদায় অমিত শাহের সভা, 21 জানুয়ারি সিউড়ি ও ঝাড়গ্রামে সভা, 22 জানুয়ারি জয়নগর ও কৃষ্ণনগরে সভা। কয়েকটি বড় জনসভা সারা বাংলায় হবে, যার প্রস্তুতি আগে থেকে আমরা করছিলাম। মাননীয় সর্বভারতীয় সভাপতি শ্রী অমিত শাহ 20 তারিখ থেকে পশ্চিমবাংলায় সভা শুরু করবেন। রথযাত্রা বাতিলে হতোদ্যম কর্মীরা, তাই ভোকাল টনিক দিতে তড়িঘড়ি প্রধানমন্ত্রী আর দলের সভাপতিকে দিয়ে সভা করানোর ভাবনা, কিন্তু তার সাফল্য নিয়ে সংশয় দলের অন্দরে। ক্যামেরায় সুভাষ চক্রবর্তীর সঙ্গে অরূপ দত্ত, নিউজ 18 বাংলা।
তাজপুর বন্দর তৈরি নিয়ে ফের কেন্দ্র রাজ্য সংঘাত। তা নিয়ে মোদী সরকারের ওপর ক্ষোভ চেপে রাখলেন না মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বন্দর তৈরি নিয়ে 3 বছর ধরে টাল বাহানা করছে কেন্দ্র। 13,000 কোটি টাকায় ওই গভীর সমুদ্র বন্দর রাজ্য সরকারই তৈরি করবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাজপুরে গভীর সমুদ্র বন্দর নির্মাণ কয়েক বছর আগে তা ঘোষণা হলেও কাজ কতটা এগিয়েছে? রাজ্যের অভিযোগ, 3 বছর টালবাহানা করেছে কেন্দ্রীয় সরকার, গাঁথা হয়নি বন্দরের একটি ইটও। তাজপুর আমরা নিজেরাই করব। তার জন্য ক্রিসিল যে ট্রানজাকশন অ্যাডভাইসার, তাদের সঙ্গে ডিটেল মিটিং হয়ে গেছে, সেটাও প্যারালালি কাজ শুরু হয়ে গেছে। একদিকে কুলপি রিভার আইন পোর্ট, অন্যটা ডিপ সি, একসঙ্গে দুটো কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। কুলপি বন্দর খুব সুন্দর প্রজেক্ট এবং সেটা এগিয়ে যাবে, বিশাল এমপ্লয়মেন্ট। অথচ তাজপুর বন্দরে কেন্দ্রের সঙ্গে অংশীদারিত্বের বিনিময়ে মুড়িগঙ্গার উপর সেতু চেয়েছিল রাজ্য সরকার। শুধু মুড়িগঙ্গায় একটা লোহার ব্রিজ তৈরি করে দাও, সেই শর্তে আমরা আমাদের তাজপুর পোর্টের 74% শেয়ার কেন্দ্রীয় সরকারকে দিচ্ছি একটাই কারণে, প্রোভাইডেড যদি আমাকে মুড়িগঙ্গার উপরে একটা ব্রিজ তৈরি করে দাও। মুড়িগঙ্গায় সেতু নির্মাণ নিয়ে বারবার কেন্দ্রের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার তাজপুর বন্দর নির্মাণ নিয়েও সংঘাত চরমে উঠল। অথচ তাজপুরে বন্দর তৈরি হলে রাজ্যের অর্থনৈতিক চেহারা বদলে যাবে বলেই মত অমিত মিত্রের। তাই 13,000 কোটি টাকা ব্যয় একাই বন্দর গড়ার ঘোষণা রাজ্যের। কর্মসংস্থান, ইনভেস্টমেন্ট, চারিদিক থেকে একটা বিশাল একটা গেম চেঞ্জ। এটা হচ্ছে আপনার একটা প্রস্তাব এসছে যে এ পর্যন্ত এটা চিন্তা করা যায় 2000 পর্যটক ক্রুজ, বিশাল ক্রুজ শিপ যেটা ওশানেও যায়, বে অফ বেঙ্গলে যাবে। তারা চেয়েছে যে কলকাতার সম্বন্ধে তাদের একটা খুব ভালো ইমপ্রেশন। কুলপিতেও নদীবন্দর তৈরি করবে রাজ্য সরকার, ইতিমধ্যেই মিলেছে তার ছাড়পত্র। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ নতুন নয়। তাজপুর বন্দর নিয়ে মোদী সরকারের গড়িমসি তা যেন ফের স্পষ্ট করল। নিউজ 18 বাংলা।